নমস্কার বন্ধুরা। এই পৃথিবীর অজানা কোণায় লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আমরা চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, কিন্তু তারা আমাদের চারপাশে রয়েছে, নিঃশব্দে রয়েছে। অন্ধকারের সেই শক্তি যে একবার জাগলে আর থামতে জানে না। কি আছে সেই পরিত্যক্ত বাড়ির অন্ধকার কোণে? কে সেই ছায়া যে রাতে আমাদের পিছু নেয়? আসুন শুনি এমনই এক কাহিনী যা আপনাকে তন্দ্রার মাঝেও শীতল অনুভূতি এনে দেবে। আর সতর্ক থাকুন, কারণ অন্ধকার সবসময় আমাদের চারপাশেই আছে। বেদান্তি গ্রামটি ছিল বাংলার একটি ছোট্ট প্রত্যন্ত গ্রাম। মাটির ঘর, খড়ের চালা আর চারপাশে ধানের ক্ষেত দিয়ে ঘেরা ছিল গ্রামের প্রতিটি পথ। এখানকার মানুষজন সাধারণ জীবনযাপন করত। সকাল হলে মাঠে কাজ করতে যেত, সন্ধ্যায় বাড়ি ফিরে পরিবারের সাথে সময় কাটাতো, আর রাত নামলেই তারা সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বিশ্রামে চলে যেত। তবে এই শান্তিপূর্ণ জীবনে বিগত কয়েক মাস ধরে এক ধরনের অশুভ পরিস্থিতি তৈরি হচ্ছিল, যা গোটা গ্রামের জীবনকে গ্রাস করতে শুরু করেছিল ধীরে ধীরে। গ্রামের প্রাচীনতম লোকেরা বলতো এই গ্রামের মাটি অভিশপ্ত। বহু যুগ আগে এখানে এমন কিছু ঘটেছিল যার ফলে গ্রামের কিছু নির্দিষ্ট এলাকায় প্রবেশ করাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। গ্রামের পশ্চিম দিকে একটি গভীর বন ছিল, যা শতাব্দী ধরে পরিত্যক্ত। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো হতো সেই বনের ধারে কাছে যেন কেউ না যায়। লোককথায় শোনা যেত বনের গভীরে কিছু একটা অস্তিত্ব ছিল, যা কিছু অশুভ, যা মানুষের আত্মাকে গ্রাস করতে পারে। কিন্তু বর্তমানে সমস্যা এসব গল্পকথার চেয়েও ভয়ানক। গ্রামের মানুষজন একে একে নিখোঁজ হতে শুরু করেছিল। প্রথমে কেউ ভাবেনি এটি একটি অস্বাভাবিক ঘটনা। অনেকেই ভেবেছিল হারিয়ে যাওয়া লোকেরা হয়তো গ্রামের বাইরে চলে গেছে, অন্য কোনো গ্রামে থাকতে চলে গেছে। কিন্তু দিন যত গড়াতে লাগলো, ততই নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে যেতে থাকলো, এবং যারা ফিরে আসছিল তারা আর আগের মতো ছিল না। তাদের চোখে ভীতি আর অস্বাভাবিকতা ঝুলে থাকতো। তারা নিজেদের মধ্যে কোনো কথাবার্তা বলতো না, এমনকি পরিবারের লোকজনও তাদের কাছ থেকে কোনো রেসপন্স পেত না। তারা পরিবারের লোকজনদের থেকেও দূরে সরে থাকতো। এমনই একদিন রাত্রে গ্রামের এক বয়স্ক লোক, নাম হচ্ছে রামকিশোর, গাছের তলায় বসে অন্যান্য বয়স্ক ব্যক্তিদের সাথে গল্প করছিল। সে বলল, আমরা সবাই জানি এখানে যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। আমার ছেলে 3 দিন ধরে বাড়ি ফেরেনি, তার কোনো খোঁজ নেই। সে ভালোই ছিল, এমন কিছু করার নয় যে সে পালিয়ে যাবে। আমি শুনেছি মাটির নিচে কোনো কিছু আছে যা আমাদেরকে ডাকে, আর এই ডাক মধ্যরাতে শোনা যায়। এই কথা শুনে চারপাশের লোকজন সজাগ হয়ে উঠল। বেশ কিছুদিন ধরেই গ্রামের লোকেরা শুনছিল মাটির নিচ থেকে কেউ যেন তাদের ডাকছে। প্রথমে সেটা মনে হতো মাটির গভীরে থাকা কিছু একটা, কোনো প্রাণী কিংবা গাছের শিকড় ভাঙনের শব্দ। কিন্তু যারা নিখোঁজ হয়ে ফিরে আসছিল তাদের কথাগুলো পরিষ্কার করে দিচ্ছিল যে এই আওয়াজ সাধারণ কিছু নয়। তাদের মধ্যে অনেকেই বলেছিল যে তারা সেই ডাক শুনেছিল, এবং সেই ডাকে সাড়া দিয়ে তারা তাদের জীবনের সবথেকে বড় ভুল করে। কারণ সেই ডাকে সাড়া দেওয়ার সাথে সাথেই মাটির নিচে তাদেরকে নিয়ে চলে যাওয়া হতো। এই আতঙ্কের মাঝে গ্রামের বৈদ্য হরিমোহনের কথা মনে পড়ল সবার। হরিমোহন বসু ছিলেন গ্রামের প্রাচীন এবং জ্ঞানী পুরুষ, যিনি তন্ত্র মন্ত্র এবং আধ্যাত্মিক বিদ্যার জ্ঞানে খুবই পারদর্শী ছিলেন। তিনি বহুদিন ধরে অপ্রাকৃতিক শক্তি নিয়ে গবেষণা করতেন। তার কাছে বহু প্রাচীন গ্রন্থ ছিল, যেখানে লেখা ছিল এমন সব মন্ত্র যা অশুভ শক্তির বিরুদ্ধে ব্যবহৃত করা যায়। তিনি গ্রামের মানুষদের একাধিকবার নানা সমস্যার সমাধান করে দিয়েছেন তার জাদুবিদ্যার মাধ্যমে। কিন্তু এবারের পরিস্থিতি ছিল আরও ভয়ঙ্কর, এবং তিনিও বিষয়টি গভীরভাবে উপলব্ধি করতে শুরু করলেন যে এর সাথে কীভাবে লড়া যায়। হরিমোহন বাড়ির কক্ষের কোণে বসে মন্ত্রপাঠ করছিলেন। বাতাসের মধ্যে একটি ভারী অনুভূতি ছিল, যেন চারপাশের পরিবেশে অদ্ভুত কিছু লুকিয়ে রয়েছে। হঠাৎ করেই মাটির নিচ থেকে ভেসে আসা একটি গভীর কণ্ঠস্বর শোনা গেল, মৃদু কিন্তু তীক্ষ্ণ। হরিমোহন, আমরা ফিরে এসেছি। বহু যুগ পর আবার এসেছি। এবার তুমি আমাদের থামাতে পারবে না, কোনোভাবেই পারবে না। এই শব্দ শুনে হরিমোহন খুব আতঙ্কিত হলেন। তিনি উপলব্ধি করলেন গ্রামের সমস্যা যেটা সে ভাবছে তার থেকেও গুরুতর। এখানে সাধারণ কোনো অপদেবতা নয়, বরং প্রাচীন পিশাচেরা ফিরে এসেছে। হরিমোহন তখনই বুঝতে পারলেন যে
এটি পিশাচের আক্রমণ। বহু বছর আগে এই অঞ্চলে একদল পিশাচ বসবাস করত, যারা জীবিতদের আত্মাদের শোষণ করে তাদের ইচ্ছা শক্তি শোষণ করে নিত। তারা অদৃশ্য ছায়ার মতো চলাফেরা করত, মাটির নিচে লুকিয়ে থাকত। মানুষের ইচ্ছা শক্তি কমে গেলে পিশাচেরা তাদের সম্পূর্ণভাবে নিজেদের দখলে নিয়ে নিত, এবং তখন তারা জীবিত থাকলেও আসলে মৃতর মতোই হয়ে যেত, কারণ তাদের মধ্যে যে জীবন শক্তি ছিল সেটাই পিশাচেরা শুষে নিয়েছিল। একটি প্রাচীন যুদ্ধে সেই পিশাচদের বন্দি করা হয়েছিল এবং তাদের মাটির নিচে আটকে রাখা হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই শক্তিশালী মন্ত্রের প্রভাব কমে গিয়েছে। পিশাচেরা ধীরে ধীরে মাটির নিচ থেকে নিজেদের মুক্তি করতে শুরু করেছে এবং গ্রামের মানুষের উপর আবার আক্রমণ করতে শুরু করেছে। হরিমোহন জানতেন এই পিশাচদের দমন করার জন্য শক্তিশালী মন্ত্রের প্রয়োজন। তিনি তার প্রাচীন বইগুলো বের করে পড়া শুরু করলেন। এক একটি বই এক এক ধরনের মন্ত্র লেখা ছিল, কিন্তু সব মন্ত্রই পিশাচদের মোকাবিলা করতে যথেষ্ট ছিল না। অনেক চেষ্টা করার পর অবশেষে তিনি একটি বইয়ের এমন একটি মন্ত্র খুঁজে পেলেন যা তাকে পিশাচদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। তবে এই মন্ত্র পাঠ করার আগে তাকে অনেক প্রস্তুতি নিতে হবে। তিনি গ্রামের প্রবীণদের ডেকে বললেন, এই পিশাচেরা অত্যন্ত শক্তিশালী, তাদের সঙ্গে লড়াই করা সহজ নয়। তাদের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে আমাদেরকে ইউনিটি এক করতে হবে। এই মন্ত্র পাঠ করার সময় পুরো গ্রামকে একত্রিত হয়ে আমাকে সাহায্য করতে হবে। কেউ যদি পিছিয়ে যায় তাহলে পিশাচেরা আমাদের কাউকে ছাড়বে না, আমাদের প্রত্যেককেই ওখানেই মেরে ফেলবে। তার কথা শুনে গ্রামবাসীরা রাজি হলো। সবাই মিলে প্রস্তুতি নিল সেই ভয়ঙ্কর রাতের জন্য। গ্রামের কেন্দ্রে একটি বিশাল চৌকো জায়গায় মাটি কেটে মণ্ডপের মতো কিছু একটা তৈরি করা হলো। চারিপাশে ধূপ জ্বালানো হলো, আর মণ্ডপের মাঝখানে হরিমোহন তার প্রাচীন গ্রন্থ খুলে বসলেন। মন্ত্রপাঠ শুরু হলো। রাত গভীর হতে থাকলো, আর পিশাচের উপস্থিতি ক্রমে প্রকট হতে থাকলো। মাটির নিচ থেকে ভেসে আসা সেই ভৌতিক ডাক ক্রমে জোরালো হচ্ছিল। গ্রামের মানুষেরা ভয়ে কাঁপছিল, কিন্তু হরিমোহনের দৃঢ় মন্ত্রপাঠের ধ্বনি তাদের শক্তি যোগাচ্ছিল। মন্ত্রপাঠ চলতে থাকলো। হরিমোহনের কণ্ঠস্বর যত জোরে উঠল ততই পিশাচদের প্রতিরোধ দুর্বল হতে লাগলো। তারা ধৈর্য রাখতে পারছিল না। অবশেষে পিশাচেরা তাদের অদৃশ্য রূপ নিয়ে হাজির হলো। সেই কালো ছায়ামূর্তি, যাদের মুখ দেখা যায় না, কেবলমাত্র দুটি লাল চোখ অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে। তারা হরিমোহনের দিকে এগিয়ে আসতে চাইল, কিন্তু মন্ত্রের শক্তি তাদেরকে আগে এগোতে দিচ্ছিল না কোনোভাবেই। মন্ত্রপাঠের শেষের দিকে পিশাচেরা ক্রমেই দুর্বল হয়ে পড়েছিল। তারা নিজেদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু হরিমোহনের যে মন্ত্র ছিল তাদের আক্রমণকে টোটালি ডিফেন্ড করে দেয়। এক পর্যায়ে সেই ছায়ামূর্তিরা ধীরে ধীরে মাটির নিচে লুকিয়ে পড়ল, আর তাদের কণ্ঠস্বর মিলিয়ে গেল। গ্রামবাসীরা নতুন করে নিঃশ্বাস নিতে পারল। চারিপাশের ভয়ঙ্কর পরিবেশ আবার স্বাভাবিক হয়ে উঠল। পিশাচেরা আপাতত পরাজিত হয়েছে, কিন্তু হরিমোহন জানতেন তারা পুরোপুরি ধ্বংস হয়নি, তারা আবার ফিরে আসবে। কিছুদিন পর গ্রামে আবার সেই ভৌতিক আওয়াজ শোনা যেতে শুরু করলো। পিশাচেরা আবার ফিরে এসছে। হরিমোহন জানেন পিশাচেরা আবার খুব শক্তিশালী হয়ে ফিরে এসছে। এবার তাদের প্রতিরোধ করা আরও কঠিন হবে। দিনের বেলায় সব কিছু ঠিকঠাক মনে হলেও রাতের বেলায় অদ্ভুত আওয়াজ আবার মাটির নিচে ফুরে আসতে বেরিয়ে শুরু করলো। গ্রামের লোকজনের মনে আবারও আতঙ্কের ঢেউ বয়ে গেল। তারা জানতো পিশাচেরা আবার ফিরে এসছে। এদিকে হরিমোহন দিনের পর দিন মন্ত্রপাঠ চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন যে এই যুদ্ধ তার একার শক্তি দিয়ে যথেষ্ট নয়। পিশাচেরা এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তাদের প্রতিরোধ করার জন্য দরকার আরও শক্তিশালী তন্ত্রমন্ত্র, এমন কিছু যা শুধুমাত্র প্রাচীন কোনো গ্রন্থে লেখা আছে। হরিমোহন বুঝতে পারলেন তাকে এই গ্রাম ছেড়ে বাইরে যেতে হবে। এই গ্রামে এমন একটি প্রাচীন মন্দির ছিল যা বহু যুগ আগে পরিত্যক্ত করা হয়েছিল। গ্রামবাসীরা বহুদিন ধরে বলতো সেই মন্দিরে দেবতারা বাস করে এবং সেখানে প্রবেশ করা নিষিদ্ধ। কেউই সেই মন্দিরের ভেতরে পা বাড়াতো না, কিন্তু হরিমোহন জানতেন সেই মন্দিরের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু মন্ত্র যা পিশাচদের চিরতরে ধ্বংস করতে পারে। তবে সেই মন্দিরে পৌঁছানো কোনো সহজ কাজ ছিল না। গ্রামের পশ্চিম দিকে অবস্থিত সেই গভীর বন যা পিশাচদের অধিকারী ছিল, সেই পথ ধরেই মন্দিরে যেতে হবে। গ্রামের প্রবীণ লোকেরা বলতো বহু বছর আগে এই বনেই পিশাচদের বন্দি করা হয়েছিল এবং সেই থেকেই তারা মাটির নিচে লুকিয়েছিল।
বনটি ছিল অভিশপ্ত এবং যারা সেখানে পা রাখত তারা আর কখনো ফিরে আসতো না। কিন্তু হরিমোহনের সামনে আর দ্বিতীয় কোনো রাস্তাও ছিল না। পিশাচকে থামানোর জন্য সেই মন্দিরে তাকে যেতেই হবে। সেদিন রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন একা একা সেই পথে পা বাড়াবেন। গ্রামের মানুষেরা তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি বললেন, যদি আমি না যাই তাহলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। আমাদের হাতে সময় খুবই কম। পরের দিন ভোরবেলায় হরিমোহন তার তন্ত্র মন্ত্রে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়লেন। গ্রামের মানুষজন ভীত দৃষ্টিতে তাকে বিদায় জানালো। পথটি গভীর বনের দিকে যাচ্ছিল, যেখানে দিনের আলো খুব কম পৌঁছাতো। ঘন জঙ্গল, চারিপাশে শুধু বড় বড় গাছের ছায়া আর পাতার মরমর ধ্বনি। বনের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে হরিমোহনের মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো। তিনি জানতেন পিশাচেরা তাকে লক্ষ্য করছে। হঠাৎ করে বাতাস ভারী হয়ে উঠল, চারিপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। গাছের ডালপালার মাঝ দিয়ে কালো ছায়ামূর্তিগুলো দ্রুত সরে যেতে শুরু করলো, কিন্তু হরিমোহন তাদের দেখতে পেলেন। তার শুধু মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। কিছুক্ষণ পর একটি বিশাল পাথরের দরজা দেখা গেল, যা মন্দিরের প্রবেশ পথ। মন্দিরটি ছিল অনেক পুরনো, তার গায়ে শেওলা জমে গিয়েছে, আর দরজার গায়ে প্রাচীন কোনো লিপি খোদাই করা ছিল। দরজার সামনে দাঁড়িয়ে হরিমোহন গভীরভাবে শ্বাস নিলেন আর মন্ত্রপাঠ শুরু করলেন। তারপর দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে এক অদ্ভুত শীতলতাও। মন্দিরের ভেতর ঢুকেই তার মন যেন কেমন অস্থির হয়ে উঠল। চারপাশে ধ্বংসপ্রাপ্ত মূর্তি, ভাঙাচোরা চিত্রকর্ম, সবই যেন সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গিয়েছে। মন্দিরের কেন্দ্রে একটি বিশাল বেদি ছিল, সেখানে একটি প্রাচীন গ্রন্থ রাখা আছে। সেই গ্রন্থটি ছিল স্বর্ণের পৃষ্ঠায় লেখা এবং তার উপর খোদাই করা ছিল পিশাচদের বিনাশ করার মন্ত্র। কিন্তু মন্ত্রপাঠ শুরু করার আগেই হরিমোহন অনুভব করলেন পিশাচেরা তার পিছু নিয়েছে। মন্দিরের চারপাশে অদ্ভুত ছায়ামূর্তি দেখা দিতে লাগলো। তাদের লাল চোখগুলি অন্ধকারের মধ্যে ঝলসে উঠছিল, আর তাদের মৃদু ফিসফিসানি হরিমোহনের মনের মধ্যে ঢুকে যাচ্ছিল। তারা বলছিল, তুমি আমাদের শেষ করতে পারবে না হরিমোহন, আমরা অমর। তুমি আমাদের ধ্বংস করতে চাও, কিন্তু তোমার মন্ত্রপাঠও আমাদের শেষ করতে পারবে না, এমনকি তোমাকেও বাঁচাতে পারবে না। আজ তোমার শেষ দিন। হরিমোহন জানতেন আর দেরি করার সময় নেই। তিনি তৎক্ষণাৎ সেই প্রাচীন গ্রন্থের পৃষ্ঠা খুলে মন্ত্রপাঠ শুরু করলেন। মন্ত্রের ধ্বনি মন্দিরের দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো এবং পিশাচেরা ক্রমে দুর্বল হয়ে পড়ছে, কারণ এই মন্ত্র ছিল খুবই শক্তিশালী। কিন্তু তারা হাল ছাড়তে প্রস্তুত ছিল না। পিশাচেরা আক্রমণ করতে শুরু করলো। তার হরিমোহনের দিকে ধেয়ে আসতে লাগলো, কিন্তু মন্ত্রের শক্তি তাদেরকে এগিয়ে আসতে দিচ্ছিল না। মন্দিরের চারপাশে বাতাস ঘূর্ণয়মান হচ্ছিল, যেন এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়েছে। হরিমোহন মন্ত্রপাঠ থামালেন না। তার কণ্ঠস্বর আরও জোর হয়ে উঠল, আর পিশাচেরা ক্রমেই মাটিতে মিশে যেতে লাগলো। একসময় পিশাচেরা আর আক্রমণ করতে পারল না। তাদের লাল চোখগুলো জলজলে আলো যে আভা জ্বলছিল সেগুলো নেমে গেল, আর সেই কালো ছায়ামূর্তিগুলো একে একে মন্দিরের গভীরে মাটির নিচে তলিয়ে গেল। হরিমোহন মন্ত্রপাঠ শেষ করলেন এবং গভীর শ্বাস নিলেন। পিশাচেরা শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে, কিন্তু তার মনে শান্তি এলো না। তিনি জানতেন এই যুদ্ধ হয়তো শেষ হয়েছে, কিন্তু এখনও পিশাচদের চিরতরে বিনাশ করা যায়নি। তাদের শক্তি হয়তো কমে গেছে, কিন্তু তারা এখনও মাটির গভীরে লুকিয়ে আছে, সময়ের অপেক্ষায়। গ্রামে ফিরে আসার পর হরিমোহন তার অভিজ্ঞতার কথা গ্রামের মানুষদের জানালেন। তারা শ্বাসরুদ্ধ হয়ে তার কথা শুনল এবং তারা বুঝল যে পিশাচেরা আপাতত শান্ত হয়েছে এবং গ্রামকে সতর্ক থাকতে হবে। গ্রামটি আবারও প্রাচীন দৈনন্দিন জীবনে ফিরে গেল, কিন্তু মাটির নিচে সেই অন্ধকারের উপস্থিতি আজও রয়ে গেছে। হরিমোহন জানতেন পিশাচেরা হয়তো আবার ফিরে আসবে, হয়তো আরও অনেক বছর পর, কিন্তু তখনও পর্যন্ত গ্রামবাসীরা প্রস্তুত হয়ে যাবে তাদের সাথে লড়াই করার জন্য। মন্ত্রপাঠের শক্তি দিয়ে অন্ধকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। অবশেষে হরিমোহন নিজে প্রাচীন মন্দিরে প্রবেশপথ বন্ধ করে দিলেন, আর সেখানে একটি সতর্কবার্তা খোদাই করে রাখলেন। অন্ধকার এখানে ঘুমিয়ে আছে, একে জাগিও না।